মানুষে মানুষের যুদ্ধ এবং রক্তপাতের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো। স্থলভাগের পরিমাণ বৃদ্ধি থেকে শুরু করে খনিজ সম্পদ আহরণ এবং স্বাধীনতা অর্জনের মতো বহুবিধ কারণে একাধিক গোত্র, জাতি, রাষ্ট্র বা সাম্রাজ্য পরস্পরের সাথে যুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধ নামক বিভীষিকাময় এই ঘটনাটি বহুল প্রচলিত হলেও নানা কারণে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে। এই ভিডিওতে আপনাদের এমন এক ঐতিহাসিক যুদ্ধের কথা জানাবো। বিংশ শতকের প্রথম ভাগে সংঘটিত এই যুদ্ধে একাধিক জাতি বা সাম্রাজ্য শুধু নয়, গোটা বিশ্বই জড়িয়ে পড়েছিল। আর এই যুদ্ধে যে পরিমাণ প্রাণহানির ঘটনা ঘটেছিল তা আগের কয়েক হাজার বছরের সবগুলো যুদ্ধ মিলিয়েও ঘটেনি। নিশ্চয় বুঝে ফেলেছেন প্রথম বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে। সব মিলিয়ে বিভিন্ন পক্ষে 7 কোটির বেশি মানুষ এই যুদ্ধে অংশ নিয়েছিল। আনুষ্ঠানিকভাবে 1914 সালের 28 জুলাই থেকে শুরু হয়ে 1918 সালের 11 নভেম্বর পর্যন্ত চলা এই যুদ্ধে প্রায় 1.5 কোটি বেসামরিক নাগরিক সহ অন্তত 2.5 কোটি মানুষ প্রাণ হারায়। প্রিয় দর্শক, চলুন তবে আর কথা না বাড়িয়ে আদ্যপান্তর এই পর্বে ইতিহাসের অন্যতম রক্তক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে বিস্তারিত জেনে আসি। প্রথম বিশ্বযুদ্ধের কারণ বুঝতে হলে আমাদের ওই যুদ্ধ শুরুর প্রায় 70 বছর আগে ফিরে যেতে হবে। ওই সময় বিশ্ব মানচিত্র এমন শতাধিক জাতীয় রাষ্ট্রে বিভক্ত ছিল না, বরং বিশ্বের অধিকাংশ স্থলভাগই ইউরোপ বা এশিয়ার কোনো পরাশক্তির দখলে ছিল। এই পরাশক্তিগুলোর মধ্যে ইউরোপে ব্রিটিশ, ফরাসি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য উল্লেখযোগ্য। আর এশিয়ার পরাশক্তিগুলোর মধ্যে জাপানি, রুশ এবং অটোমান সাম্রাজ্য অন্যতম ছিল। 19বিংশ শতকের মাঝামাঝি নাগাদ ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতীয়তাবাদী চেতনার উত্থান ঘটতে থাকে। এর ধারাবাহিকতায় তৎকালীন অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অংশ কিংডম অব সার্ডিনিয়া 1848 সালে স্বাধীনতার ঘোষণা দেয়। এর 7 বছর পর ফ্রান্সের সামরিক সহায়তায় সার্ডিনিয়া সেনাবাহিনী অস্ট্রো হাঙ্গেরিয়ার দখলদার বাহিনীকে পরাজিত করে। সার্ডিনিয়ার এই উদাহরণে অনুপ্রাণিত হয়ে প্রতিবেশী কয়েকটি রাজ্য অস্ট্রো হাঙ্গেরিয়ার ঔপনিবেশিক প্রভুদের বিরুদ্ধে একত্রিত হয়ে কিংডম অব ইতালি হিসেবে আত্মপ্রকাশ করে। এই দুই পক্ষের মধ্যে সংঘটিত যুদ্ধটি ইতালির স্বাধীনতা যুদ্ধ হিসেবে বিবেচিত হয়। সাম্রাজ্যের দক্ষিণ প্রান্তে এই অস্থিরতার সুযোগে উত্তরে অবস্থিত প্রুশিয়া রাজ্যের সেনাবাহিনীও অস্ট্রো হাঙ্গেরিয়ার সীমান্তে ঢুকে পড়ে। 1866 সালে শক্তিশালী অস্ট্রো হাঙ্গেরিয়ান সেনাবাহিনীকে পরাস্ত করে ওই সাম্রাজ্যের বিস্তীর্ণ এলাকা নিয়ে নর্থ জার্মান ফেডারেশন নামক একটি রাষ্ট্র সাম্রাজ্য গড়ে তোলে প্রুশিয়া। 5 বছর পর এই ফেডারেশন প্রতিবেশী ফ্রান্সের নিয়ন্ত্রণে থাকা দক্ষিণের জার্মান রাজ্যগুলো দখল করে নেয়। 1871 সালে ফরাসি শহর ভার্সাই রাজপ্রাসাদে এক আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে ওই রাজ্যগুলোর নিয়ন্ত্রণ হস্তান্তর করে ফ্রান্স। এভাবে জার্মানি নামক একটি রাজ্যের যাত্রা শুরু হয়। একীভূত জার্মানি হিসেবে আত্মপ্রকাশের পরেই রাজ্যটি নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে বিবিধ কার্যক্রম শুরু করে। আর ফ্রান্সের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে শক্তি বৃদ্ধির জন্য তৎকালীন রুশ এবং অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে জার্মানি। 19বিংশ শতকের দ্বিতীয় অর্ধে ইউরোপের মতো এশিয়ার বিভিন্ন অঞ্চলেও প্রচণ্ড রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল। 1877 সালে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন বলকান অঞ্চলে জনসাধারণের মাঝে শাসক গোষ্ঠীর প্রতি তীব্র অসন্তোষ দেখা দেয়। এই সুযোগে অটোমান সাম্রাজ্যের চিরশত্রু হিসেবে পরিচিত রাশিয়া বলকান অঞ্চলে ছড়িয়ে পড়া জাতীয়তাবাদী চেতনাকে আরও উস্কে দিয়েছিল। এর ধারাবাহিকতায় অটোমান সাম্রাজ্যের ওই অংশ ভেঙে মন্টেনিগ্রো, সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া নামক নতুন 4টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। বলকান অঞ্চলে রুশ হস্তক্ষেপের বিষয়টি মেনে নিতে পারেনি জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরিয়ার মতো ইউরোপীয় পরাশক্তিগুলো। ভবিষ্যতে এই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে 1880 সালে এই দুই সাম্রাজ্য একটি সামরিক জোট গঠন করে। এ সময় উত্তর আফ্রিকার তিউনিসিয়ায় উপনিবেশ প্রতিষ্ঠার জন্য ফ্রান্স এবং ইতালির মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়। ইতালির প্রতিবাদ উপেক্ষা করেই তিউনিসিয়ায় উপনিবেশ প্রতিষ্ঠা করে ফ্রান্স। এই অপমানের প্রতিশোধ নিতে
ফ্রান্সের চিরশত্রু জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরিয়া সাম্রাজ্যের সাথে হাত মেলায় ইতালি। এর ফলে দ্বিপাক্ষিক সামরিক জোটটি ত্রিপাক্ষিক জোটে পরিণত হয়। ইউরোপের মূল ভূখণ্ডে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার পর এবার বিশ্বের অন্যান্য মহাদেশের দিকে চোখ ফেরায় জার্মানি। আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে উপনিবেশ প্রতিষ্ঠার আন্তর্জাতিক অনুমোদন পেতে 1884 সালে বার্লিনে এক শীর্ষ সম্মেলনের আয়োজন করে জার্মান সরকার। বার্লিন কনফারেন্স নামে পরিচিত ওই সম্মেলনে ব্রিটেন এবং ফ্রান্সের মতো ইউরোপীয় পরাশক্তিগুলোর শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন। সম্মেলনে নতুন উপনিবেশ প্রতিষ্ঠার জন্য কিছু শর্ত আরোপ করা হয়, কিন্তু সেই শর্তগুলো না মেনেই আফ্রিকার পশ্চিম উপকূল এবং এশিয়ার কয়েকটি অঞ্চল নিজেদের দখলে নিয়ে সেখানে উপনিবেশ প্রতিষ্ঠা করে জার্মানি। প্রতিবেশী রাজ্যের এমন আগ্রাসী আচরণে আতঙ্কিত হয়ে 1892 সালে নিজেদের মধ্যে একটি গোপন সামরিক চুক্তি করে জার্মানির পূব এবং পশ্চিম প্রান্তে অবস্থিত ফ্রান্স ও রাশিয়া। এরপর 1902 সালে ইতালির সাথে আরেকটি গোপন চুক্তি করে ফ্রান্স। ওই চুক্তি অনুযায়ী পরস্পরের সাথে যুদ্ধে না জড়াতে একমত হয়েছিল রাজ্য দুটি। অন্যদিকে অটোমান সাম্রাজ্যের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরালো করার লক্ষ্যে কাজ শুরু করে জার্মানি। এই লক্ষ্যে বাস্তবায়িত প্রকল্পগুলোর মধ্যে 1905 সালে বার্লিন থেকে অটোমান সাম্রাজ্যের বাগদাদ শহর পর্যন্ত একটি রেল লাইন নির্মাণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই রেল লাইনের ফলে খনিজ তেল সমৃদ্ধ মেসোপটেমিয়া অঞ্চলের সাথে জার্মানির সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এই অঞ্চলের খনিজ তেলের প্রতি ব্রিটিশ সাম্রাজ্য লোভী চোখে তাকিয়েছিল, ফলে জার্মানির সাথে অটোমান সাম্রাজ্যের সম্পর্ক এত ঘনিষ্ঠ হয়ে ওঠায় ব্রিটেনেরও টনক নড়ে ওঠে। একই সময় নিজেদের নৌবাহিনীর শক্তিও বহু গুণে বৃদ্ধি করে জার্মানি। ফলে বিশ্বের সমুদ্রপথগুলোয় ব্রিটেনের রয়্যাল নৌবাহিনীর একচ্ছত্র আধিপত্য ক্ষুণ্ণ হবার আশঙ্কা তৈরি হয়েছিল। পরিস্থিতি মোকাবেলায় 1907 সালে ফ্রান্স এবং রাশিয়ার মধ্যে বিদ্যমান গোপন চুক্তিতে স্বাক্ষর করে ব্রিটেন। এই তিন পরাশক্তির মধ্যে গঠিত জোটটি ট্রিপল অনচন্ট নামে পরিচিত। এভাবে বিংশ শতকের শুরুতে পুরো ইউরোপ দুটো মহাজোটে ভাগ হয়ে গিয়েছিল। একদিকে জার্মানি, অস্ট্রো হাঙ্গেরিয়া এবং ইতালির সমন্বয়ে গঠিত ট্রিপল অ্যালায়েন্স, অপরদিকে ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়ার সমন্বয়ে গঠিত ট্রিপল অনচন্ট। বিংশ শতকের দ্বিতীয় দশকটির শুরু থেকেই বলকান অঞ্চলে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে পরস্পর বিরোধী দুই মহাজোটের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়ে যায়। অটোমান সাম্রাজ্য ভেঙে তৈরি হওয়া রাষ্ট্রগুলোর মধ্যে সার্বিয়া বলকান অঞ্চলে ইউগোস্লাভিয়া নামে একটি স্লাভিক জাতিরাষ্ট্র গঠনে কাজ শুরু করে। সার্বিয়া স্বাধীন হলেও এই জাতিরাষ্ট্রের অন্যতম অংশ বসনিয়া এবং হার্জেগোভিনার মতো এলাকাগুলো অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের দখলে ছিল। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিরুদ্ধে এই দ্বন্দ্বে সার্বিয়ার পেছনে অন্যতম উস্কানিদাতার ভূমিকায় অবতীর্ণ হয় রাশিয়া। এই দ্বন্দ্বের জেরে অস্ট্রো হাঙ্গেরিয়ান যুবরাজ ফ্রাসোয়া ফার্দিনান্দকে গুলি চালিয়ে হত্যা করে সার্বিয়ার এক সশস্ত্র বিপ্লবী। 1914 সালের জুন মাসের 28 তারিখে চালানো ওই হামলায় ফার্দিনান্দের স্ত্রীও প্রাণ হারান। এর বদলা নিতে জুলাই মাসের 28 তারিখ বলকান অঞ্চলে সেনা অভিযান শুরু করে অস্ট্রো হাঙ্গেরিয়া। ইতিহাসবিদরা এই দিনটিকেই প্রথম বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হিসেবে আখ্যা দিয়েছেন। বলকান অঞ্চলে অস্ট্রো হাঙ্গেরির এই হামলায় সমর্থন জানায় ততদিনে বিশ্বের বৃহত্তম পরাশক্তিতে পরিণত হওয়া জার্মানি। অপরদিকে সার্বিয়ার পেছনে দাঁড়ায় প্রতিবেশী রাশিয়া। অস্ট্রো হাঙ্গেরিয়ান সেনাবাহিনীর মোকাবেলায় পশ্চিম সীমান্তে বাড়তি সেনা মোতায়েন শুরু করে তারা। এর জবাবে স্লিফেন প্ল্যান শীর্ষক নিজেদের পূর্ব নির্ধারিত সমর পরিকল্পনার বাস্তবায়ন শুরু করে জার্মান সেনাবাহিনী। এই পরিকল্পনার আওতায় আগস্ট মাসের 1 তারিখ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি। তবে পূব সীমান্তে সেনা মোতায়েনের পরিবর্তে পশ্চিম দিকে লুক্সেমবার্গ দখল করে নেয় দেশটির সেনাবাহিনী। এমন বিচিত্র সমর পরিকল্পনার কারণ রাশিয়া এবং ফ্রান্সের মধ্যে গোপন সামরিক চুক্তি সম্পর্কে অবগত ছিল বার্লিন। জার্মান সেনাবাহিনীর জানা ছিল রাশিয়ার সাথে যুদ্ধের ঘোষণায় ফ্রান্সের সাথেও যুদ্ধে জড়ানোর সমূহ আশঙ্কা রয়েছে এবং দেশের পূব এবং পশ্চিম সীমান্তে একই সাথে দুটো যুদ্ধে অংশ নিতে হলে জার্মানির নাস্তানাবুদ হবার আশঙ্কা অনেক বেশি ছিল।
রাশিয়া তাদের পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন সম্পূর্ণ করার আগেই তাই নিজেদের পশ্চিম দিকে সম্ভাব্য সব হুমকি নির্মূল করাই ছিল জার্মানির এই সমর পরিকল্পনার মূল উদ্দেশ্য। স্লিভেন পরিকল্পনা অনুযায়ী নিরপেক্ষ বেলজিয়ামের উপর দিয়ে ফ্রান্সে পৌঁছানোর কথা ছিল জার্মান সেনাবাহিনীর, কিন্তু ২রা আগস্ট নিজ দেশের উপর দিয়ে জার্মান সেনাবাহিনীকে যেতে দেয়া হবে না বলে জানায় বেলজিয়াম সরকার। নিরপেক্ষ দেশ হওয়ায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জানায় তারা। এর জবাবে পরদিন বেলজিয়ামও দখল করে নেয় জার্মান সেনাবাহিনী। একই দিন আনুষ্ঠানিকভাবে ফ্রান্সের বিরুদ্ধে